তাহলে আজকে আমরা গুগল অ্যাডসের বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। বিডিং স্ট্র্যাটেজি গুগল অ্যাডসের কিন্তু একদম একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ বিডিংটা মূলত হচ্ছে যে আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু গুগলকে বলে দেওয়ার মাধ্যমটাই হচ্ছে বিডিং। আপনি কি চান সেটা তো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আছেই, তাই না? সেলস হলে আমরা সেলস ক্যাম্পেইন করতে পারি, কিন্তু আপনি কেমন ধরনের সেল চাচ্ছেন, কম চান না বেশি চান, সেটা কিন্তু বলে দিতে হবে এই বিডিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তো এই অবশ্যই বিডিংটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে বিডিংটা নিয়ে কথা বলি। আমরা একদম পিপিসি ক্যাম্পেইনের জন্য কোন বিডিং ব্যবহার করব, ট্রাফিকের জন্য কোনটা, সেলসের জন্য কোনটা, ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কোনটা, ইউটিউবের জন্য কোনটা, সকল বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। আপনাদের একটা গুগল অ্যাডসের ফাইল দেওয়া আছে না? সেই ফাইলের মধ্যে কিন্তু আপনাদের একটা গুগল অ্যাডসের বিডিং নিয়ে একটা স্লাইড শো দেওয়া আছে বা স্ক্রিনশট দেওয়া আছে। সেটার মধ্যে যদি একটু যাই, এবং আমি যদি একটু বিডিংয়ের আমাদের একটা শিট থাকার কথা, কিন্তু কোন যে গুগল এটার মধ্যে কি না, বিড স্ট্র্যাটেজি নাই, এটার মধ্যে নাই, এটা আরেকটা শিটের মধ্যে আছে। এখানে দেখেন কি বলা আছে, আমি যদি এর মধ্যে আসি, দেখেন এই যে, হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে যে কোন ক্যাম্পেইনে আপনি কোন বিডিংটা ইউজ করবেন। দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সময় আমরা সিপিএম, ভিএবল সিপিএম ব্যবহার করতে পারি এবং টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং ব্যবহার করা যায়। ট্রাফিকের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি বিডিং আর হচ্ছে এনহ্যান্ড সিপিসি। সেলসের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, এনহ্যান্ড সিপিসি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। লিডের ক্ষেত্রে বলতেছে ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ আর এনহ্যান্ড সিপিসি। আচ্ছা, এখন এই বিডিংটা আমরা আসলে পাবো কোথায় সেটা নিয়ে এখন আমাদের কথা। আমরা এখানে তো আমরা দেখে দেখে করতে পারবো, কিন্তু চাইলে এখন দেখে দেখেও করা যাবে, কিন্তু কোনটার পরে কোনটা করলে ভালো হবে সেই বিষয় নিয়ে আমাদের এখন কথাবার্তা। তো এখন আমরা যদি এখানে একটা গুগল অ্যাডসের মধ্যে যাই, আমরা কিন্তু শুরুতে যখন আপনি একটা ক্যাম্পেইন করবেন, নিউ ক্যাম্পেইন থেকে যদি এখানে নিউ ক্যাম্পেইনের মধ্যে যান, আপনি এখানে অনেকগুলো আপনারা বিডিং দেখতে পেলাম, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, অনেক কিছু আছে। কিন্তু যখন আমরা একটা প্রাথমিক, একটু মনে হয় লাগবে সাউন্ড আসতেছে, কিন্তু যখন আমরা একটা ক্যাম্পেইনের শুরুটা করি, যেমন ধরেন আমি এখানে সেলস দিলাম, সেলস দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ যদি করি, এখানে ধরেন আমরা সার্চ সিলেক্ট করলাম, তারপর যদি কন্টিনিউ করি কি হয় দেখেন বিষয়টা। এই যে আমরা কন্টিনিউ করে দিলাম, ক্যাম্পেইনের নাম দিয়ে কন্টিনিউ করে দিলাম, দেন এখানে আমি যদি স্টার্ট নিউ করি, তাহলে এই যে বিডিং চলে আসলো, কিন্তু বিডিং অপশন কিন্তু চলে আসছে, তাই না? এই চলে আসছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কয়টা বিডিং আছে? শুধু আছে কনভার্সন ভ্যালু, ক্লিকস আর ইমপ্রেশন শেয়ার। কিন্তু আমি যে বললাম এনহ্যান্ড সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, তাই না? অনেক কিছু বললাম না, ভিএবল সিপিএম, তারপর হচ্ছে টার্গেট, হ্যাঁ কোথায় আদার অপশন? কি বলেন আপনি? এই যে এখানে তো ক্লিকেবল না, এটা ক্লিকেবল না। তাহলে বাকি বিডিংগুলো কোথায় আছে? তাহলে আমরা যখন একটা ক্যাম্পেইন শুরুতে করব, সেলস ক্যাম্পেইন হোক, ট্রাফিক ক্যাম্পেইন হোক, যে ক্যাম্পেইনটা আপনি শুরুতে করবেন, প্রথম যে বিডিংটা আপনাকে ডিফল্ট আকারে সাজেস্ট করবে, আপনি ওটা দিয়ে ক্যাম্পেইনটা করবেন। সম্পূর্ণ সেট আপ করার পর আপনি বিডিং চেঞ্জ করতে পারবেন, মানে ফুল বিডিংগুলো আপনি দেখতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ 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 সেটাই। তাহলে বিডিং হচ্ছে, তাহলে কি আমরা প্রথমে যে ক্যাম্পেইনটা যখন আমরা শুরু করতেছি, যে বিডিংটা আমাদের ডিফল্ট আকারে আসতেছে, মানে ওই ক্যাম্পেইনের জন্য যে বিডিংটা আসে, ওটা দিয়ে আমরা ক্যাম্পেইনটা কমপ্লিটলি সেট আপ দেবো। সেট আপ দেওয়ার শেষে আমরা আমাদের পারফেক্ট বিডিংটা আমরা সেট করবো। সেটা কীভাবে? তাহলে আমি আর ক্যাম্পেইনটা করতে যাচ্ছি না, কারণ আমাদের এখানে একটা অলরেডি ক্যাম্পেইন করা আছে। এই যে আমি এই ক্যাম্পেইনে চলে গেলাম, ক্যাম্পেইন থেকে এই যে ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেইনে চলে গেলাম। যাওয়ার পর এখন এই ক্যাম্পেইনটা যে আমরা পাবলিশ করেছি, এই ক্যাম্পেইনে আমরা বিডিং দিয়ে নেই, দিছি কিন্তু না, দেয়া আছে বিডিং, কিন্তু একটা দেয়া আছে। হ্যাঁ, তো এখন সেই বিডিংটা আমরা চাচ্ছি চেঞ্জ করতে, এবং আমরা যে আরও যে বিডিংগুলো আছে অতিরিক্ত যেগুলো আছে, সেগুলো গোপনভাবে আছে, সেগুলোকে আমরা একটু খুঁজে নেই আগে। তাহলে ক্যাম্পেইনটা শুরুতে যখন করবেন, যে বিডিংটাই আসুক না এখন, ওটা দিয়ে ক্যাম্পেইনটা কমপ্লিটলি সেট আপ দেওয়ার পর আপনি ক্যাম্পেইনের সেটিং বরাবরে আসবেন, সেটিংয়ে এসে ক্যাম্পেইনটা ওপেন করবেন। ওপেন করার পরে যে ডান দিকে খেয়াল করবেন, এই যেখানে ক্যাম্পেইন সেটিং অপশন থাকবে, এই যে ক্যাম্পেইন সেটিং অপশনে ক্লিক করবেন। ক্যাম্পেইন সেটিং অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখানে
কই গেল নেটওয়ার্ক কাস্টমাইজেশন, এই যে বিডিং, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর সেন্স বিড স্ট্র্যাটেজিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অর সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি নট রিকমেন্ডেড, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে সব বিডিং দেখা যাবে। এই যে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যানুয়াল সিপিসি সবগুলো দেখা যাচ্ছে। নাটক করার কী আছে তাই না? সেটাই আসলে এটা আসলে গুগলে ঠিক না, এটা আসলেই ঠিক না। একবার শুরুতে যদি এই বিডিংগুলো থাকে, আমরা শুরুতে এই ক্যাম্পেইনগুলো কমপ্লিটলি সেট আপ দিয়ে আমি পাবলিশ করে দিতে পারি। নতুন করে ভিতরের দিকে এসে আবার এই বিডিংগুলো আমাদের বের করে নিতে হয়। তো এটা আসলে দুষ্টুমি বলা যায়। যাই হোক, বিডিং দুই প্রকার, একটা হচ্ছে অটোমেটেড আর একটা হচ্ছে ম্যানুয়াল। অটোমেটেড বিডিং হচ্ছে গুগল ইচ্ছা মতো কস্ট নির্ধারণ করবে, বা যে ক্যাম্পেইনের খরচ হবে সেটা গুগল নিজের মতো করে করবে, হ্যাঁ এখানে আপনার কোনো হাত থাকবে না। আর ম্যানুয়াল বিড স্টাডি সেটা হলো আপনি কি ম্যানুয়ালি কত কাটবে, কত টাকা গুগলকে দিতে চান সেটা আপনি ম্যানুয়ালি করতে হবে। তাহলে দুই ধরনের বিডিং, ম্যানুয়াল আর অটোমেটেড। অটোমেটেড বিডিংয়ের মধ্যে কী কী আছে? ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার। আর ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে শুধু ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি মানে কি? সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। আচ্ছা, তাহলে এখন আমরা ট্রাফিকের ক্ষেত্রে কোন বিডিংটা ইউজ করবো দেখি একটু। এই যে ওয়েবসাইট ট্রাফিকে আমরা ব্যবহার করব ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি বিডিং, এনহ্যান্স সিপিসি। ম্যাক্সিমাইজ ক্লিক বলতে আমরা কি বুঝতেছি? আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতে যাচ্ছি, তার মানে ট্রাফিক মানে আমার অ্যাডের মধ্যে ক্লিক করলে তো ওয়েবসাইটে আসবে, আগে তো ওয়েবসাইটে ক্লিকটা করাইতে হবে নাকি? তাহলে আমি চাচ্ছি যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন সর্বোচ্চ ক্লিক চাই। আর যখন আপনি প্রথমে ক্যাম্পেইনটা করতেন তখন কিন্তু এই ম্যাক্সিমাইজ ক্লিক ছিল না, সেখানে কিন্তু থাকবে শুধু ক্লিক। শুরুতে যখন আমি ওইদিকে না যাচ্ছি, শুরুতে যখন ক্যাম্পেইনটা করবেন তখন শুধু ক্লিক থাকে, তাহলে ক্লিক দিয়ে ক্যাম্পেইন করার পর আপনি এসে ম্যাক্সিমাইজ ক্লিক করে দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি আর হলো এনহ্যান্স সিপিসি। তাহলে আমরা এই যে ম্যাক্সিমাইজ ক্লিক দিলাম, দেওয়ার পর এই জায়গায় একটা বক্স আছে, এই বক্সে যদি আপনি ক্লিক করেন তখন কি হয়ে গেল? তখনই কিন্তু হয়ে গেল এইটা হলো ম্যাক্সিমাইজ ক্লিক যদি আপনি রেখে দেন তাহলে কি থাকতেছে? অটোমেটেডই থাকলো। সর্বোচ্চ চেষ্টা করবে গুগল আপনার ক্লিক দেওয়ার জন্য, এবং তার আগে নিচে টাকা কত কাটবে সেটা গুগল নিজেই নির্ধারণ করবে, বা নিজের ভিত্তিতে সে নিজের মতো করে কাটবে। এখন যখনই আপনি এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট, তাহলে কি ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট মানে কি সর্বোচ্চ আপনি কত টাকা গুগলকে দিতে চান, এর উপরে দিতে চাই না, লিমিট আপনি লিমিট করে দিচ্ছেন নির্ধারিত। তাহলে আমরা এই ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিটটা কখন দেব? আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন পাবলিশ করে দেবো, অ্যাটলিস্ট 7 দিন 10 দিন ধরে চালাবো, কেমন রেজাল্ট আসতেছে সেটাকে আমাদের দেখতে হবে, তাই না? দেখার পর যদি আমাদের ক্লায়েন্টের যে চাওয়া, যদি সেখানে যদি ক্লায়েন্টের কোনো অজুহাত না থাকে, পার ক্লিক কত আসতেছে, কেমন টাকা খরচ হচ্ছে, কেমন ট্রাফিক পাচ্ছে, সে ক্যাম্পেইন রেজাল্ট দেখতে পারবে না? সে কিন্তু দেখবে। দেখার পরেও যদি সে বলে যে না, ক্লিক নিয়ে তার কোনো কস্ট নিয়ে তার কোনো অজুহাত নেই, পার সিপিসি নিয়ে কোনো অজুহাত নেই, তাহলে তো চলতেই থাক, সমস্যা নেই। কিন্তু যদি ক্লায়েন্ট বলে যে আমার একটু কস্ট পার ক্লিকটা একটু বেশি, আমার কাছে মনে হচ্ছে আমার এটা আরও একটু কম হলে ভালো হয়, মানে পার ট্রাফিকে ধরেন $1 করে যাচ্ছে, এটা 70 সেন্ট হলে ভালো হয়, ক্লায়েন্টের চাওয়া হতেই পারে না, 70 সেন্ট হলে ভালো হয়। তখন আমরা এখানে কী করে দিতে পারি? ক্যাম্পেইনটা এডিট করে, যেভাবে আমি আসলাম এই জায়গায়, ক্যাম্পেইনটা এডিট করে আবার আপনি এই যে ম্যাক্সিমাইজ ক্লিকটা সিলেক্ট করে আপনি এই যে বক্সে ক্লিক করে এইখানে আপনি তখন গুগলকে বলে দিতে পারেন যে আমি পার ক্লিকের জন্য তোমাকে 80 সেন্ট করে দিতে চাই, দিয়ে আপনাকে কি করতে হবে? এই জায়গায় সেভ দিতে হবে। তাহলে কি হলো? 80, আপনি এখানে পার বিডিং মানে পার ক্লিকের জন্য 80 সেন্ট দিচ্ছেন। এটা কিন্তু ওই যে ফেসবুকে যেভাবে কাজ করে, ফেসবুকে কাজ করে কি, ফেসবুকে কিন্তু আমরা 3 ধরনের বিডিং দেখতে পাই। একটা হলো বিড কন্ট্রোল, আর একটা হচ্ছে মানে হাইয়েস্ট কস্ট আপনার যেটা, সেটা যে ওইটা দিলে কি ওইটার উপর ফেসবুক ট্রাই করে দেওয়ার, আর না পারলে কিন্তু বেশি কাটবে, বিষয়টা এরকম না? কিন্তু এখানে কিন্তু এইটা যদি আপনি ব্যবহার করেন, ওইটার লিমিট, এর উপরে গুগল চাইলেও কাটতে পারবে না, যদি পারে এর মধ্যে একটা ট্রাফিক দেওয়ার বা ক্লিক আনার, না পারলে কাটবেই না। আচ্ছা, এখন
এখানে আমরা দিলাম, দেওয়ার পর এখন যদি আমরা এই যে ক্লিক চলে আসে দেখছেন, তাহলে আমাদের এখানে ক্লিক করে নিতে হবে, নাহলে আবার ওইটা পাওয়া যায় না। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিকটা আমরা বুঝলাম। এখন যদি আমরা এখানে ম্যানুয়াল সিপিসি করে দিই, তাহলে ম্যানুয়াল সিপিসি করে দিলাম। প্রথমে ছিল হচ্ছে অটোমেটেড, ম্যাক্সিমাইজ ক্লিক, এখন আপনি ম্যানুয়াল করে দিলেন ম্যানুয়াল সিপিসি যখনই আপনি করে দেবেন তখনই কী হবে, হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ এনহ্যান্স সিপিসিটা যেখানে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দেওয়া নাই, এখন যদি আমি টিকমার্ক দিই তাহলে কী হবে, এখানে ম্যানুয়াল সিপিসি দিলেন, এখন এই যে ম্যানুয়াল সিপিসি আপনি দিলেন, তাহলে পার ক্লিকে কত টাকা দিতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করার কোনো জায়গা নেই, সেটা সিলেক্ট করতে হবে আপনাকে ক্যাম্পেইনের ভিতরে, বুঝতে পারছেন? সেটা আমরা একটু পরে দেখি। তাহলে এখানে ম্যানুয়াল সিপিসি দিয়ে যদি আমি ক্যাম্পেইনটা এখানে সেভ দিয়ে দিই, জায়গায় আমরা যদি সেভ দেই, এই জায়গায় সেভ দিলাম, তাহলে আমরা ম্যানুয়াল সিপিসি আমরা কত টাকা পার ক্লিকের জন্য দিতে চাই সেটা কিন্তু আমাকে ক্যাম্পেইনের ভিতরে দিতে হয়, এখানে দেওয়ার জায়গা নেই। আবার এই জায়গায় যদি আপনি, আমরা এটা কীভাবে দেবো সেটা দেখবো একটু পরে। আবার এই জায়গায় যদি আপনি ক্লিক করেন বক্সের মধ্যে, তখন কী হয়ে গেলো, এনহ্যান্স সিপিসি, আর এনহ্যান্স সিপিসি হওয়া মাত্র এটা কিন্তু অটোমেটেডে চলে গেল। মানে এনহ্যান্স সিপিসির কাজ হলো আপনি পার ক্লিকের জন্য গুগলকে আরও 30 সেন্ট করে বেশি দিতে চাচ্ছেন, মানে রেজাল্ট একটু খারাপ আসতেছে, হতে পারে না? ম্যানুয়াল সিপিসি দিয়েছেন, তুলনামূলক রেজাল্টটা আরও ভালো হওয়ার কথা ছিল, আপনার চাওয়া আরও বেশি হোক, আরও বেশি হারে হোক, তখন আপনি কী করলেন, এনহ্যান্স সিপিসি করে দিলেন। আর এনহ্যান্স সিপিসির মূল কাজই হলো আপনি ভালো রেজাল্টের জন্য আরও 30 সেন্ট করে এক্সট্রা দেওয়ার আপনি সম্মতি প্রকাশ করতেছেন, তখন গুগল চেষ্টা করবে আপনাকে আরও কি ইনক্রিজ, আপনার রেজাল্টটা আরও ইনক্রিজ করে দেওয়ার। তার মানে যখন আমি ম্যানুয়াল দিয়ে ট্রাই করব, হ্যাঁ পোষাইতেছে না, হ্যাঁ তখন আমরা এনহ্যান্স করে দেবো, ঠিক আছে আমি আরো 30 পর্যন্ত এক্সট্রা দিতে রাজি আছি, আপনাকে আরো ভালো রেজাল্ট, আর ভালো রেজাল্ট দেব, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ট্রাফিকের ক্ষেত্রে আমরা 30 সেন্ট সর্বোচ্চ, 30 সেন্ট, হ্যাঁ 30 পয়সা, 30 সেন্ট এর সর্বোচ্চ এটাই, এর কমও হতে পারে, বেশি হতে, মানে বেশি তো হওয়ারই সুযোগ নেই, কম হবে, 30 সেন্টের কম হবে, 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট এভাবে হতে পারে, 70 আবার দেওয়া আছে মার্জিন, তার সাথে 30 এক্সট্রা, এটাই। তাহলে এখন আমরা যদি তাহলে আমরা এই যে ক্লিকের জন্য যে বিডিংগুলো ব্যবহার করতে হয় আমরা কি বুঝছি না? ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি, বিডিং, এনহ্যান্স সিপিসি। তাহলে আমরা প্রথম অবস্থায় আমরা কী করব? প্রথম অবস্থায় ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে ক্যাম্পেইন করব, সর্বোচ্চ কেমন রেজাল্ট আসে এবং কত টাকা করে খরচ হচ্ছে এগুলো 10-15 দিন দেখার পর যদি না আমাদের কোনো চেঞ্জ আসার প্রয়োজন হয় তখন আমরা এই যে ম্যানুয়াল সিপিসি করে দিতে পারি, এবং ম্যানুয়াল সিপিসির পাশাপাশি কি আরও যদি বেটার রেজাল্ট চাই তাহলে আমরা এনহ্যান্স সিপিসি করে দিতে পারি, বুঝতে পারছি? এখন আসেন যে আমরা যদি সেলসের ক্ষেত্রে কাজ করি সেক্ষেত্রে আমাদের কী কী বিডিং কাজ করবে? ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, এনহ্যান্স সিপিসি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, 4টা বিডিং আছে, এখানে বিডিং আছে 4টা। এখন আসেন আমরা এখানে দেখে চেষ্টা করি। তাহলে এই জায়গাতে আমরা এখন এই চেঞ্জ বিডেসে ক্লিক করে এখানে ক্লিক করি, এখানে তাহলে আমাদের কী বলতেছি, প্রথমে কি হলো ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিলাম। ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে যদি আমরা সেভ দিই তাহলে গুগল কাজ করে কীভাবে, অটোমেটিক, এবং বেশি বেশি সেলস দেওয়ার ট্রাই করবে, কস্ট তার উপর নির্ভর হবে, বিষয়টা ও নিজের মতো করে কাটবে। আচ্ছা, এখন যদি আপনি এই বক্সে ক্লিক করেন তখন কি হয়ে গেল, টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন হয়ে গেল, যে আপনি একটা সেল এক্সিকিউট করতে কত টাকা গুগলকে দিতে চান পার সেলের জন্য, না নট ক্লিক, এটাই তো আমরা তো কনভার্সন নিয়ে আসলাম, কনভার্সন মানেই হলো পারচেজ বা সেলস। তাহলে টার্গেট সিপিএ যখন আমরা এখানে দিলাম তখন আমরা আপনি তখন গুগলকে গাইড দিতে পারবেন যে পার সেলসের জন্য আপনি গুগলকে কত টাকা দিতে চান। এটা তো ভেরি করবে প্রোডাক্ট ভ্যালুর উপর না, হ্যাঁ এটা অবশ্যই, এটা বলে বলতেছি বিষয়টা। তাহলে আমরা এখানে কত টাকা দিতে চাই এটাকে আমরা ইচ্ছা করে দিতে পারবো? এটা ক্লায়েন্টের সাথে আপনাকে ডিসকাস করতে হবে না যে তোমার একটা সেলস হলে তোমার কয় টাকা লাভ হয়, সেখান থেকে ওই লাভের অংশ থেকে কত টাকা তুমি গুগলকে দিতে চাও তোমার মানে গুগল অ্যাডসের উপর, এটা ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেশন করতে হবে। বুঝে শুনে ক্লায়েন্ট যদি বলে যে আমি একটা প্রোডাক্ট সেল হলে $15 ইনকাম হয় আমার মনে করেন যে প্রোডাক্ট একদম গোডাউন ভাড়া থেকে শুরু করে লেবার তৈরি সব কিছু দিয়ে আমার একটা সেল হলে $15 করে থাকে বা $15 করে থাকতেছে বা $20 করে থাকতেছে, সেখান থেকে যদি আমি $20 থাকে, আমি সেখান থেকে $10 যদি খরচ করি পার সেলের জন্য আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনার টার্গেট সিপিএ $10, বুঝলেন? তখন গুগলকে বলে দিচ্ছি যে $10 মধ্যে তুমি আমাকে একটা সেল জেনারেট করে দাও। তাহলে এই যে আপনি গুগলকে $10 মধ্যে একটা সেল জেনারেট করে দিতে আপনি গাইড করতেছেন, কিন্তু গুগল কি জানে আপনার কাস্টমার কারা?
তাহলে আপনাকে কীভাবে এনে দেবে? এর জন্য গুগলের রিকোয়ারমেন্ট আছে। আপনি টার্গেট সিপিএ ব্যবহার করতে গেলে আপনার রিকোয়ারমেন্ট হলো এইটা আগে আপনাকে ফিল আপ করতে হবে। সেটা কি এখানে বলে আছে। তুমি যদি টার্গেট সিপিএ ব্যবহার করতে চাও, গুগল বলতেছে, গুগল সেজ দ্য মিনিমাম ইজ 15 থেকে 50টা কনভার্সন ইউনিক ইন দ্য লাস্ট 28 থেকে 30 দিন। লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে তোমাকে 15 থেকে 50টা কনভার্সন আগে আনতে হবে। আনার পর যখন আপনি আনবেন তখন গুগল বুঝে যাবে আপনার কাস্টমারগুলো কারা, এবং ওই কাস্টমারের পাশাপাশি মানে আরও সিমিলার কারা আছে, তখন ওদের কাছে ক্যাম্পেইনটা যাবে। তার আগে ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? 30 দিনের মধ্যে অ্যাট লিস্ট 15 থেকে 50টা সেলস আগে তৈরি করতে হবে, আনতে হবে। হ্যাঁ, ডেট আমার টার্গেট সিপিতে যাবো, তারা এখানে যেতে পারবো না, আর যেগুলো লাভ নেই তখন নর্মাল কনভার্সন না, তখন ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে ক্যাম্পেইন চলবে। ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে ক্যাম্পেইন চলতেই থাকবে। যখন আমরা লাস্ট 30 দিনে 15টা অ্যাটলিস্ট আনতে পারতেছি, তখন টার্গেট সিপিএ দিলে আপনার ক্যাম্পেইনের আরও রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে? তাহলে এখন এই 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 যে বিষয়টা যে আপনি করবেন, তাহলে আপনাকে কনভার্সন ট্র্যাকিং করতে হবে না? এখানে একটা প্রশ্ন ছিল ছোট। হ্যাঁ, ম্যাক্সিমাম কনভারসেশন রেট আর পরে যখন সিপিএ দিই, সিপিএ তো নিশ্চয়ই ম্যাক্সিমাম কনভারসেশন থেকে একটু বেশি দেওয়া লাগবে না? না, ম্যাক্সিমাম কনভার্সন তো ওইটা তো কস্টটা তো দেখা যাবে না। না, ওটা দেখা যাবে না, ওটা তো গুগলের মধ্যে কাটতেছে। তাহলে গুগলের কাছে যখন ডাটা হয়ে যাবে তখন কিন্তু আপনি টার্গেট সিপিএ দিতে পারবেন, আর তখন কিন্তু আপনার রেজাল্টটা আরও ইনক্রিজ হবে। কারণ গুগল ইতিমধ্যে জেনে গেছে যে আপনার কাস্টমারগুলো সাধারণত কী ধরনের মানে কী ধরনের। আর এখানে কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে। একজনে যদি 15টা পারচেস করে, ডাটা কিন্তু একজনের কাছে, মানে একটা অডিয়েন্সের ডাটা গুগলের কাছে থাকতেছে। এই জন্য বলতেছে গুগল ইউনিক, 15টা আলাদা 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 হতে হবে। এটা কি দেখা যাবে? হ্যাঁ, আমরা যে গুগলের কনভার্সন ট্র্যাকিংয়ে আপনি যে হ্যাঁ ওখানে আপনি দেখতে পারবেন যে কয়টা কনভার্সন হলো। ছিল ধর ম্যাক্সিমাম কনভারসেশন রেটে যখন আমি ক্যাম্পেইন চালাই না, এখন আমার 20টা ইউনিট সেল হইছে আলাদা আলাদা ব্যক্তির কাছে, ইউনিক আইটেম। হ্যাঁ, এবং 20টা ইউনিট সেল হওয়ার পরে আমার ওখান থেকে পারচেজ ভ্যালু আসছে $2000। হ্যাঁ, তাহলে যখন আমি সিপিএ যখন আমি দিতে যাব, তখন কি এইখানে যে গড় থাকবে এটা কি ভ্যারি করবে আমার সিপিএ দেওয়ার সময়, যেটা আমার 20 ইউনিট সেল হইছে এত লাভ হইতেছে, ওইখান থেকে একটা হিসাব বের করে দিলাম, বা এই টাইপের কোনো ব্যাপার থাকে না? এটা তো অবশ্যই, ওইটাই তো বললাম যে ক্লায়েন্টের সাথে এটা ডিসকাস করতে হবে যে আমরা একটা সেল আনার জন্য আমরা কত টাকা খরচ করতে পারি লাভের থেকে। হ্যাঁ, আমার লাস্ট এক মাসে $400 খরচ করায় আমার 4000 সেল দেয়, ওটা তো একটু পরে, ওটা আছে আরওএস। ওটা আছে আরওএস। হ্যাঁ, যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমরা এই যে এটা টার্গেট সিপিএ, যে টার্গেট আরওএস। তাহলে টার্গেট আরওএস, হ্যাঁ, সিপিএটা হচ্ছে যে আপনি মানে একটা প্রোডাক্ট সেলের জন্য আপনি গুগলকে এত টাকা দিতে যাচ্ছেন, গুগল চেষ্টা করবে ওইটার মধ্যে আপনাকে একটা সেলস এনে দেওয়ার জন্য। আর একটা গোল থাকে যে আমি গুগল অ্যাডসকে $1000 দিতে চাই, তার এগেইনস্টে আমি $4000 ইনকাম করতে চাই। এরকম হতে পারে না? আমি 1000 খরচ করব, 4000 ইনকাম করব। সেটার জন্য গুগল আবার এই সিস্টেম নিয়েছে, সেটা হচ্ছে টার্গেট আরওএস। আর এটা যেটা ছিল সেটা কিন্তু কত ডলার আপনি আর্ন করতে চান, কত ডলার খরচ করার এগেইনস্টে কতটা আর্ন করতে চান সেটা না। ঠিক আছে? এখন আসেন আমরা এই জায়গায় চলে যাই। আমরা কি বুঝতেছি ভাই? এখন আমরা যদি এই যে কনভার্সন ভ্যালুটা দিয়ে দিই এখানে, তখনই কিন্তু এই চলে আসবে টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ওই যে আরওএস। আচ্ছা, এই যে টার্গেট আরওএস, তাহলে এই টার্গেট আরওএসও আপনি দিতে পারবেন। তার আগে আপনাকে কী করতে হবে? ওই যে রিকোয়ারমেন্ট, যেটা হলো লাস্ট 30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন আগে আনতে হবে। আনার পর আপনি এই টার্গেট আরওএসটা বিডিংটা ব্যবহার করতে পারবেন। তাহলে হ্যাঁ, সিপিএ না আরওএস, কোনটা ভালো হবে? এটা তো মূলত সে নির্ভর করবে ক্লায়েন্টের চাওয়ার উপর। এখন এই ক্লায়েন্টের মানে যে বিজনেসগুলো অনেক বড় বড় বিজনেস সাধারণত, যেমন আমি একটা গুগল অ্যাডসে রান ক্যাম্পেইন করেছিলাম একটা ক্লায়েন্টের হাইয়েস্ট, ওইটার খরচ হয়েছে $46,000 শুধু অ্যাডের পিছনে। বুঝতে পারছেন? তাহলে অনেক বড় বড় কিছু ক্লায়েন্ট আছে না, যে অনেক বড় বড় ক্লায়েন্ট, তারা আসলে মনে করেন যে এটাকে একটা বিজনেস, মানে যেহেতু এটা মার্কেটিং, অনেক ক্লায়েন্ট তো আসলে এই ধরনের ক্লায়েন্টগুলো খুব সাধারণত কম পাওয়া যায়, যারা এই যে অনেক দিন ধরে এই ক্যাম্পেইনগুলো করবে এবং চালাবে এবং এখান থেকে লাভ না বের করা পর্যন্ত সে বন্ধ হবে না, এরকম আসলে অডিয়েন্স খুব কম পাওয়া যায়। তো তাদের জন্য মূলত হচ্ছে এটা। এখন ক্লায়েন্ট যদি $1000, এখন যে ক্লায়েন্ট আপনি এখন ক্লায়েন্টকে বললেন যে একটা পুশ করলেন যে দেখো একটা টার্গেট আরওএস মধ্যে একটা বিডিং আছে, এটাকে বা ক্লায়েন্টও জানে যে ক্লায়েন্ট বলতেছে আমি চাচ্ছি
আমি $1000 গুগলের কাছে খরচ করব, তার আগে নিশ্চয়ই আমি $3000 সেল চাই, তুমি আমাকে এটা এনে দাও। এখন এইটা আপনি ক্লায়েন্টকে বললেন যে ওকে ঠিক আছে, আমাদের এইরকম একটা গুগল অ্যাডসের বিডিং আছে যেটা টার্গেট আরওএস, যেখানে আমরা কত খরচ করব তার আগে নিশ্চয়ই কত রেভিনিউ চাই সেটা আমরা বললে গুগল এনে দিবে। কিন্তু তার আগে যে আপনাকে যে আগে ওই ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে যে সেলসের প্রসেসগুলো নিয়ে আসতে হবে, ওইটাই আসলে ক্লায়েন্টের সাধারণত করতে চায় না বা অত সময় পর্যন্ত ধরে রাখতে পারে না আর কি। হ্যাঁ না, তাদের ওয়েবসাইট আছে, এখন তো ওয়েবসাইট আছে, মার্কেটিং করতে হবে না, করতেই তো হবে। এখন ওটা মনে করে যে আসলে এই বিষয়গুলো মনে হয় করলেই হবে, আসলো আপনার কাছে আসবে, এই চলে যায় আর কি। তাহলে কোনটা খরচ তো আসলে বেশি এবং কম, এটাতে মূলত হচ্ছে আপনার খরচ, এগুলোতে প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায় এই ক্যাম্পেইনগুলোতে, মানে এই বিডিংগুলোতে যদি আপনি প্রপারভাবে আপনি যদি স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারেন। আগে ওই যেমন আগে মনে করেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে কিছুদিন চালাতে হবে, আপনার ক্যাম্পেইনের প্রচার প্রচারণা, বিজনেসের প্রচার প্রচারণা, কোম্পানি প্রচারণা করতে হয়। তারপর না আপনি ধরেন যে ট্রাফিক করলেন, তারপরে আপনি সেলসে চলে আসবেন, সেলসে চলে আসে আপনি যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিলেন, দিয়ে চালাইলেন, 1.5 মাস 2 মাস 5 মাস ধরে চালাচ্ছেন, তখন বারবার মানুষগুলো আপনার অ্যাডগুলো দেখতেছে না, দেখবে কিন্তু এক সময় দেখতে দেখতে কিন্তু প্রোডাক্ট দেখবেন যে এখন এগুলো আবার আপনার ক্যাম্পেইনের আবার ধরনগুলোকেও চেঞ্জ করতে হয়। যেমন আগে প্রথম দিকে আপনি প্রচার করছিলেন তখন হচ্ছে কোনো ডিসকাউন্টই ছিল না, যখন আপনি সেলসে চলে আসলেন তখন ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে একবার একটা আপনার অ্যাড, আপনার প্রোডাক্টের অ্যাড দেখলে প্রথমে কোনো ডিসকাউন্ট ছিল না, প্রোডাক্ট ফিচার টিচারগুলো তারা দেখে চলে গেছে, হুট করে আপনার কিছুদিন পর ডিসকাউন্ট দিচ্ছেন, তখন তারা প্রোডাক্ট কিনবে না, কিনবে কিন্তু। তো এই স্ট্র্যাটেজিগুলো তাকে মেনটেন করতে হয় মূলত, তার আগে এই কাজগুলো করতে হবে না হবে। তাহলে এখানে আমরা যদি কনভার্সন ভ্যালু দেই তখন কি হয়ে গেল যে এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনার কি হলো, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আপনি চাচ্ছেন যে এই কনভার্সন ভ্যালু যদি আপনি এখানে সেভ দেন তাহলে গুগলের কাজ করবে, গুগল এভাবে কাজ করবে যে সকল ব্যক্তি বেশি বেশি দামি প্রোডাক্ট পারচেস করে এবং পারচেস করলে একই সাথে ভ্যালুটা বেশি হয় তাদের, ধরেন যে 3-4 প্রকার আইটেম পারচেস করে, অর্ডারের ভ্যালুটা বেশি, তখন গুগল তাদের কাছে আপনার ক্যাম্পেইনটা নিয়ে যাবে। তাহলে এই বিডিংটা আমরা তখন ব্যবহার করব যখন আমাদের প্রোডাক্টের রেটগুলো বেশি, আমাদের বড় বড় টার্গেটেড কাস্টমারদের আমাদের দরকার, তখন কিন্তু আমাদের এই বিডিং ব্যবহার করতে হবে। আর এখানে যখন ম্যাক্সিমাইজ কনভার্সন আসতেছে তখন কি কম দামি প্রোডাক্ট বেশি দামি প্রোডাক্ট যা আছে সব সেল হলেই হলো, সমস্যা নেই, তখন আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন। কিন্তু যখন এই প্রোডাক্টের দাম বেশি হয়ে যাবে আপনার ওয়েবসাইটে, আপনার দামি কাস্টমার দরকার যাদের পারচেস করার ভ্যালুটা বেশি হয় সবসময়, তাদের কাছে যখন আপনার ক্যাম্পেইন নিয়ে যাবেন তখন আপনাকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে করতে হবে, ঠিক আছে। আর এই টিকমার্ক বক্সে কখন দিবেন, যে ক্লায়েন্ট বলতেছে যে আমি $1000 গুগলের কাছে যদি খরচ করি সেক্ষেত্রে আমি $3000 আমি লাভ চাচ্ছি, তখন আপনাকে 3000, তাহলে $1000 যদি আপনি খরচ করেন $3000 লাভ চান তাহলে কত % লাভ হচ্ছে, 300%। এই জায়গায় আপনাকে বলে দিতে হবে আমি 300% রেভিনিউ চাই। এটা কিন্তু সর্বোচ্চ মনে করেন যে ভালোভাবে যদি ক্যাম্পেইন করা যায় না, এটা কিন্তু 600-500 পর্যন্ত চলে যায়, বুঝতে পারছেন। যদি এখানে আবার ভেরি করে প্রোডাক্টের গুরুত্বটা কতটুকু, এখন প্রোডাক্টের যদি গুরুত্বই কম থাকে তাহলে সে আপনি তো যতই ক্যাম্পেইন করেন না কেন খুব একটা লাভ হবে না। হ্যাঁ সেটাই, তাহলে কোয়ালিটিফুল মোজা হলে হবে, ঠিক আছে না। তাহলে এই যে দেখেন এখানে কি বলতেছে, দেখেন চালিয়ে করা যায় না কিন্তু, এই যে তোমাকে অ্যাটলিস্ট 30 দিনের মধ্যে 15টা কনভার্সন দেখাতে হবে, তারপর তুমি এটা করতে পারবা। তাহলে আমরা কি বুঝলাম না বিষয়গুলো, বিডিংগুলো কীভাবে কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে দেখাবে না, সেক্ষেত্রে তখন দেখাবে না। এখন এই বিষয়টা আমাদের ওই যে একটা শিট ছিল, আমার শিটটা খেলার সম্ভবত এখানে আমার না থাকার কারণে দেখাতে পারছি না, লেখা ছিল ওখানে। আমরা সিপি এর বিষয়টা যেটা হলো, যেমন একটা প্রোডাক্ট উৎপাদন করতে ধরেন একটা প্রোডাক্টের প্রাইস $100 দেওয়া আছে, বিক্রি প্রাইস $100, তাহলে এই প্রোডাক্টটা উৎপাদন করা যে মেশিনারি থেকে মনে করেন যে কাঁচামাল থেকে শুরু করে লেবার বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সবগুলো মিলে একটা কস্ট আছে না, তো সবগুলো কস্টে মনে করেন যে প্রোডাক্টের উৎপাদন হয়েছে আপনার $60 খরচ হয়েছে, এমআরপি দেওয়া আছে ওয়েবসাইটে $100, $60 খরচ,
তাহলে $60 থেকে এমআরপি দেওয়া আছে $100, তাহলে ক্লায়েন্টের লাভ কয় টাকা? $40 লাভ, $40। এখন $40 যদি ক্লায়েন্টের লাভ হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে একটা প্রোডাক্ট সেল হলে তোমার যদি $40 লাভ হয়, সেক্ষেত্রে তুমি মিনিমাম কত ডলার চাচ্ছ একটা প্রোডাক্ট সেল আনার জন্য? হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে প্রোডাক্ট তো আলাদা আলাদা থাকবে, আপনাদের লাভও আলাদা আলাদা হবে। এইটা আপনার টেনশন না, এটা সম্পূর্ণ বাইরের টেনশন। এটা তো মূলত হচ্ছে যেমন আপনি বললেন যে একটা ওয়েবসাইট, আপনার যেটা কথা যে একটা ওয়েবসাইটে $5 প্রোডাক্টও আছে বা $10 প্রোডাক্ট আছে, $100 আছে, সেক্ষেত্রে তো আপনাকে ক্যাম্পেইনের ক্যাটাগরিটা ওই $100 ক্যাটাগরি দিয়েই ক্যাম্পেইনটা করতে হবে। তো এইটা আবার এইটা তো আবার এতটুকু বোঝা লাগবে। তো তার মানে কি একটা ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট আইটেম আছে, কম দামি, বেশি দামি, মাঝারি, লো, সব কিছু আছে। তাহলে আপনি অবশ্যই ওই একটা ক্যাম্পেইনে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন না, এটা তো কখনোই হতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই একটা ক্যাটাগরি থাকবে। আর একটা ক্যাটাগরির উপর যখন প্রোডাক্ট, তখন কিন্তু আসলে দামের পার্থক্যটা খুব বেশি হয় না, হয়তো 100, 110, 105, 104 এইরকম পাশাপাশি থাকে। কিন্তু একসাথে সব আইডিয়ার প্রোডাক্ট কখনোই সেল করা সম্ভব না একই দামে, মানে এই ক্যাম্পেইন। এটাই। আচ্ছা, এখন আসেন আমরা লিডের ক্ষেত্রে কি? লিডের ক্ষেত্রে সেম বিষয় কই গেল। লিডের ক্ষেত্রে আমাদের এই ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপি আর এনহ্যান্স সিপিসি সেমভাবে এটাকে চেঞ্জ করে নিতে হবে। লিড, আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে ট্রাফিক দেওয়া আছে, এটাকে লিড করে নিতে হবে। গোল লিড, সেভ। তাহলে আমাদের কি বলতেছি? ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপি, এনহ্যান্স সিপিসি। ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিলাম, এই যে সেমভাবেই সেল যেভাবে আর কি, সেলসে যেভাবে সেভাবেই কাজ মূলত করবে। তো এখন কথা হলো যে এখানে একটা বিষয় হলো যে আপনি ম্যানুয়াল সিপিসি আছে, তাহলে ম্যানুয়াল সিপিসি মানে কি? আপনি কত ডলার গুগলকে নির্দিষ্ট করে দিতে চাচ্ছেন। এখন সেটা আমরা দিব কোথায়? যে আমরা এখানে সেভ দিয়ে দিলাম, কিন্তু দেওয়ার অপশন তো আমরা এখনও ক্যাম্পেইনে দিতে হবে, তাই না? তাহলে ওটা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে আমরা, এটা হলো বাজেট, কিন্তু হ্যাঁ ক্যাম্পেইনে চলে আসবে। আপনাকে চলে আসতে হবে ক্যাম্পেইনের মধ্যে। ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন আসেন, অ্যাড গ্রুপ থেকে এই যে ক্লিক, দেখেন কই যাচ্ছে এখন। ল্যাপটপটা আসলে সমস্যা হয়েছে। অ্যাড গ্রুপ সিলেক্ট করে আপনাকে যেটা করতে হবে, অ্যাড গ্রুপ সিলেক্ট করে এই যে উপরে এই যে অ্যাড গ্রুপটা সিলেক্ট করে এই জায়গায় আপনাকে দিতে হবে। কারণ ওই অ্যাড গ্রুপ মানে এখানে একটা ক্যাম্পেইনে 3-4 প্রকার থাকতে পারে না, মানে অ্যাড গ্রুপ থাকতে পারে। আপনি অ্যাড গ্রুপে ধরেন যে আপনি দিচ্ছেন এই অ্যাড গ্রুপের জন্য 30 সেন্ট বা ওই অ্যাড গ্রুপের জন্য 40 সেন্ট, এরকম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অ্যাড গ্রুপের চলে আসে, যে অ্যাড গ্রুপে চলে এসে আপনাকে এই যে উপরে দিকে ম্যাক্সিমাইজ সিপিসি, এখানে এসে আপনাকে বলে দিতে হবে। ধরেন যে আমরা 50 সেন্ট দিতে যাচ্ছি, 50 সেন্ট। এই যে, তাহলে এই অ্যাড গ্রুপের মধ্যে যতগুলো কিওয়ার্ড থাক না কেন, সবগুলোর জন্য এই 50 সেন্ট। কি বলতেছে? লার্জ ইনক্রিজ, সেভ টুইস্ট টু কনফার্ম। এরকম তো আমাদের কনফার্মটা করে নিয়ে, তাহলে আপনারা পারবেন তো না গুগল অ্যাডসেন্স করতে? আশা তো করি, প্র্যাকটিস করলে বাকিটা দেখা যাবে কি হয়। এরপরে আমাদের তো তাহলে গুগল অ্যাড এখানে শেষ হলো নাকি? আরো কাজ সেট করে না, গুগল অ্যাডসের কাজ নেই। বাকিটা হচ্ছে আপনাদের ক্লায়েন্ট পাওয়ার পর হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট করার পালা। কোনটা? না, এটা তো ম্যানুয়াল সিপিসি আপনি ট্রাফিকের ক্ষেত্রেও হতে পারে, সেলসেরও হতে পারে, লিডেও হতে পারে।
কোনটা লিডে তো আমি ওই যে দেখাইলাম না যে ম্যাক্সিমাইজ কনভার্সন ক্যাম্পেইনে দিতে হবে। এটা আপনাকে যদি আপনি ম্যানুয়াল সিপিসি করেন, যদি আপনি ম্যানুয়াল সিপিসি বিডিংটা দেন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এগুলো তো হচ্ছে অটোমেটেড, কিন্তু যদি আপনি ম্যানুয়াল করেন সেটা আমি বললাম না পরে ক্যাম্পেইনে দেখাচ্ছি, এই ক্যাম্পেইনের ভিতরে এসে আপনাকে সেটা করে দিতে হবে। এই ম্যানুয়াল সিপিসি মানে কি নিজেই নির্দিষ্ট করে কস্ট দেয়া, তাই না? তো সেটা আমরা ক্যাম্পেইনের ভিতরে দেবো, কীভাবে দেবো সেটা দেখালাম। আর এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, এই সবগুলো তো হচ্ছে অটোমেটেড বিডিং, সেগুলোর মধ্যে ওই জাস্ট বিডিংয়ের মধ্যেই খেলা। এরপরে টপিক হচ্ছে আমাদের ইউটিউব। খুবই বুধবার দিন গ্যাপ দেন তো কেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। হ্যাঁ, আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে ব্যক্তি এই মুহূর্তে ক্যাম্পেইন সেট করবে। ঠিক আছে, এখন এগুলো আমাদের তো আমরা একটু নিজেদেরকে এটার জন্য মনে করি প্রিপেয়ার করি। আমাদের তো আসলে আপনারা সময় বেশি পাওয়া যায় না, সময় তো আসলে অনেকেই পাওয়া যায়, মানে অনেক সময় পাওয়া যায়। আপনি কাজে ব্যস্ত থাকেন, আপনার ক্লায়েন্টের গ্রাফিক ডিজাইনের কাজে ব্যস্ত থাকেন, আপনার জন্য এটা আমি ঠিক বলছি, ঠিক আছে। কিন্তু যারা এই যে কাজ করে না, এরা তো মনে করেন যে প্রতিদিন ক্লাসে সমস্যা নেই, কি প্র্যাকটিস তো সেভাবে করি না, সমস্যা নেই, ক্লাসে যাবো সময় থেকে নাকি এই জায়গায় মাথা নাড়াচ্ছে, কথা দেখেন সত্য কিনা। আর বাকি পার্সনরা তো আমার মনে হয় না এই ব্যাচটা শেষ করতে সর্বোচ্চ লাস্ট ফিনিশিংয়ে যে আমরা হয়তো বা 4-5 জন থাকতে পারে। তাহলে আমাদের কিন্তু মানে গুগল অ্যাডসের যে এই কাজটায় কিন্তু ভ্যালু বেশি, সাধারণত এই কাজের ভ্যালু বেশি। আর ইউটিউবের কাজটার কিন্তু ভ্যালু সাধারণত কম, কিন্তু মান্থলি বেসিসে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় আর সিঙ্গেল ক্লায়েন্টও বেশি পাওয়া যায়। ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটা মনিটাইজেশন, প্রমোশন সব কিছু করবে। কারণ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইউটিউব এসইও নিয়ে কাজ করে, সহজ, তুলনামূলক সহজ, ক্লায়েন্টও পাওয়া যায় বেশি এবং মান্থলি বেসিসে ক্লায়েন্ট পাওয়া যায়, স্যাটিসফাইড করার হারটা বেশি। কিন্তু গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসে কিন্তু স্যাটিসফাইড করা খুব কঠিন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, কিছু যদি মনে না করেন, $46,000 যে প্রজেক্ট আপনি রান করলেন, সেখানে আপনার কত টাকা আছে মনে করেন? এখানে আমি ওই ক্লায়েন্ট আমাকে $400 করে দিয়েছিল, $400 করে দিয়েছে পার মান্থ। 6 মাস আমি চালাইছি ও ম্যানেজ। হ্যাঁ, প্রথম দিয়েছে $500, তারপরে ম্যানেজমেন্ট খালি ম্যানেজমেন্টের দায়িত্ব প্রতি মাসে 400 করে দিয়েছে। এখন ওই 6 মাস ধরে চলতে সে নিজেই এখন সব কিছু পারে। আমার কাছে অ্যাক্সেস এখনো আছে, আমার এই জিমেইল অ্যাক্সেসটা নেই, আমার পার্সোনাল জিমেইল অ্যাক্সেসটা আছে। ওইটাই জিজ্ঞেস করলাম, কিন্তু মানে বায়ের সাথে কমিউনিকেশন করতে গেলে তো এই জিনিসগুলো, হ্যাঁ অবশ্যই, বাজেট না জানি এটা ও হচ্ছে যেটা করে, ও হচ্ছে ব্যাডমিন্টনের কোচ ওই ক্লায়েন্টটা। তো এখন একটা ক্লায়েন্ট এই যে যখন এই ক্যাম্পেইনগুলো শুরু থেকে যখন আসবে তখন এই সময় দিতে হয় প্রচুর, কাজ তো অবশ্যই করতে হয়, তা না হলে ম্যানেজমেন্ট যেহেতু আসলে ওর কাঙ্ক্ষিত মানে না যাওয়া পর্যন্ত ক্লায়েন্টও, কিছু কিছু মানুষ আছে না, এটা শেষ না দেখা পর্যন্ত আমি ছাড়তেছি না, কত টাকা খরচ হয় হোক। এই ক্লায়েন্টের সাথে, এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করে মজা আছে। কিন্তু এই যে অনেক কিছু ক্লায়েন্ট আছে যে এখানে ধগর করে আসে আর নাই চলে যায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে যখনই মনে করেন যে তাহলে একটা ক্লায়েন্ট যদি আমাদের কাছে সেলসের জন্যই আসে, শুধু ধরেন যে ক্লায়েন্ট বলতেছে ভাই আমার এই ক্যাম্পেইনের জন্য আমি আমার এই ওয়েবসাইট, আমি আমার এই ক্যাম্পেইন, গুগল অ্যাডসের ক্যাম্পেইন পারপাস আমি $1000 রাখছি। মানে বাইরের মানুষগুলো কিন্তু এই ধরনের বাজেটগুলো ফিক্সড করে রাখে যে এই কাজের জন্য $100, ওই কাজের জন্য $200। আমার লাইফে এরকম ক্লায়েন্টও পাইছি, মনে করেন যে তার বাজেটেই এই ক্যাম্পেইনের জন্য $100। না ও না, বাজেটে ঠিক, আমার সার্ভিস বাজেটে $100 এটাই রাখছে সে, আমার প্যাকেজে $150, কিন্তু আমাকে কোনোভাবেই $150, কিন্তু কাজটা $150। ওই $100 মানে এই $50 আর বাড়ায়নি। ও বলতেছে আমার এই কাজের জন্য আমার এটাই বাজেট রাখছে। হ্যাঁ, কিন্তু চিন্তা করে দেখেন, করেই দেওয়া লাগবে এরকম ওইরকম। আসলে বাইরের মানুষগুলো দেখেন, চিন্তা করে, আমরা আমাদের কাজের ক্ষেত্রে যে না কাজটা এই কয় টাকার জন্য আটকে আছে, না করো আমি দেবো, ওরা কিন্তু এগুলো না, সেটাই আসলে ওরা যে বাজেটে রাখে ওই বাজেটের উপরই করতে হয়। আচ্ছা ভাই, এখন কথা হইতেছে যে মানে এই যে আমরা যতদূর পর্যন্ত আসলাম, ধরেন আমরা ফেসবুকটা করছি, তারপর আমরা গুগলটা করলাম, এখন কথা হইতেছে যে এই পারপাসে এখন কি গিগ দেওয়া যাবে না দেওয়া যাবে না? না, দেওয়া তো যাবেই, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মার্কেটপ্লেসে কাজ করব না মার্কেটপ্লেসের বাইরে কাজ করব, আপনার দৃষ্টিভঙ্গি বলেন। আমার দৃষ্টিভঙ্গি তো অবশ্যই মার্কেটপ্লেস, কিন্তু মার্কেটপ্লেসের বাইরে দুটোই এখন করতে হয়।
কারণ মার্কেট প্লেসটা মানে দুটোর প্রায়োরিটি সমান দিতে হয়, মার্কেট প্লেসে সমান দিতে হবে, আউটার মার্কেট প্লেসে দিতে হবে। আমরা যে সময় ফ্রিল্যান্সিংয়ে আসছি 2018 সালের দিকে, তখন তো মার্কেট প্লেসের অত কম্পিটিশন ছিল না। আমরা এখন ক্রিয়েট করতাম, গিগ দিতাম পারফেক্টলি, এসইও টিসিও একটু মার্কেটিং টার্গেটিং করলে মনে করেন যে কিছুদিনের মধ্যে চলে আসে। আবার যদি দু সেটা রিভিউ টিভিউ নেওয়া গেছে, আমাদের ওই সময়গুলোতে রিভিউ প্রচুর কাজ করতো, এখন আর সেভাবে রিভিউ কাজ করে না। রিভিউ কি এগুলো আরও ডিটেলস লাস্টের দিনে আমরা বলবো। তো ভাই আপনি তো বুঝতেই পারতেছেন ফাইবার আর আপওয়ার্ক বাদ দিয়ে এখন কোন জায়গায় যাওয়া যায় বলেন তো? ফাইবার আপওয়ার্ক সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা। ফাইবার ভালো কিছু এখন কথা হচ্ছে যে আমার আপওয়ার্কে যে অ্যাকাউন্ট আছে এটা গ্রাফিক ডিজাইনের উপর 150 মতো প্রজেক্ট কমপ্লিট করছি, ধরেন 8-9 মতো রেভিনিউ আছে এটা। এখন ওইটা কি এখন কাস্টমাইজ করবো এটার জন্য না ওটা ওইভাবেই থাকে? না ওটাও তো ওটা গ্রাফিক ডিজাইনই রাখেন। আর চাইলে কিন্তু করা যাবে আবার ওইটাই। ফাইবার যেটা আছে ওইটা তো মনে করেন যে গ্রাফিক্স আপনি নতুন করে করবেন, একটা পিসিতে একটা ল্যাপটপে তো একটা দুটো ফাইবার করা যাবে, একটা গ্রাফিক্স একটা ডিজিটাল, ক্যাটাগরি ভিন্ন হতে হবে। আপনি আসলে ওয়েব ডিজাইনও করতে পারবেন, সেক্ষেত্রে পার্সোনাল নাম আলাদা। হ্যাঁ নাম তো অবশ্যই আলাদা আলাদা হবে, মানে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু না কোনো সমস্যা নেই। আমার অ্যাকাউন্ট কিন্তু অনেক পুরানো, 6 বছর হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই, এটা ফাইবার নিজেই বলে। মানে একজন মানুষের তো মাল্টিপল স্কিল থাকতেই পারে, সেজন্য এখানে হ্যাঁ নতুন করে আপনি করবেন, আপনি একটা ডিজিটালের করেন, একটা গ্রাফিক্সের করেন নতুন করে। আচ্ছা তাহলে আমাদের কোথায় থাকলাম? ও মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস এখন মার্কেট প্লেসের পাশাপাশি আউটার মার্কেট প্লেসের সময়গুলো দিতে হবে। আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং করে আপনি সেগুলো ফাইবারের মধ্যে ইনভেস্ট করতে পারেন বা আপওয়ার্কে ইনভেস্ট করতে পারেন, করে তাড়াতাড়ি উঠে আসতে পারবেন। আর মানে এই ইনকাম না করে আপনি তো বাসায় বললে তো আর টাকা দিচ্ছে না, মানে আপনারা যে অবস্থায় আছেন অনেক, সবাই তো অ্যাকচুয়ালি না, কিন্তু অনেকে আছেন না যে এখান থেকে যদি বাসায় যে বলেন যে ফাইবার মার্কেট প্লেস নামে একটা মার্কেট প্লেস আছে, সেখানে যদি আমি 20,000 টাকা ইনভেস্ট করি, আমার সেখান থেকে 60,000 টাকা রেভিনিউ আসা সম্ভব, আবার সম্ভব নাও। আগে ছিল সম্ভব, আমরা বলতে পারি 100%, এখন শিওর হয়ে বলাটাও কষ্টকর। ফাইবার হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট, সেখানে আপনি ইনভেস্ট করবেন 50,000, সেখান থেকে আপনি 1.5 লাখ প্রফিট নেবেন, মানে এইরকমই বিষয়টা, যে তাকে বেশি দেয় তাকে সেও দেয়। তো এই বিষয়গুলো আমরা সামনে কথা বলবো আরও ডিটেলসে লাস্টের দিকে। তবে মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস দুটোই ভালোভাবে সময় দিতে হবে। আর আউটার মার্কেট প্লেসে তো সারা জীবন আপনি ক্লায়েন্ট খুঁজে তো আসলে কাজ করার অত ধৈর্য থাকবে না। এই জন্য আউটার মার্কেট প্লেসে ভালো একটা ইনকাম করে দেন ওইগুলো যদি ফাইবারের মধ্যে আপওয়ার্কের মধ্যে ইনভেস্ট করা যায়, ওটাকেই দাঁড় করা যাবে। হ্যাঁ 20,000 দিয়ে দাঁড় না হলেও 50,000 করেন, আপনি 50,000 ঢালেন, কিন্তু ওটা তো আগে ইনকাম করতে হবে আউটার মার্কেট প্লেস থেকে, কিন্তু সেটা কিন্তু সম্ভব। আউটার মার্কেট প্লেস থেকেই আমি তো অনেকের সাথে আমার কথা অ্যাটলিস্ট 6,000, 7,000, 10,000 পর্যন্ত আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছে। আর এই কাজগুলো তারা তো ইউটিউবের করে, আর ইউটিউবের ক্লায়েন্টগুলো কি মান্থলি বেসিসে পাওয়া যায় বেশি। তো আপনি যদি 3-4টে ক্লায়েন্ট যদি মান্থলি বেসিসে পান, $200 করে যদি হয় তারা পার মান্থ করে, $200 তো মিনিমাম হয় না, তার $300 যদি পাতাম, $200 ধরলাম, 3টে ক্লায়েন্ট হলে $600, $600 সমান 60,000 টাকা। তো সেখানকার আপনি ওই 60,000 টাকার এক মাসে 60,000 টাকা আপনি ইনভেস্ট করেন ফাইবারে, তাহলে তো দাঁড় হয়ে যায়। গুগলের জন্য কিওয়ার্ড কি হবে জানেন? হ্যাঁ গুগলের জন্য ফাইবারের কিওয়ার্ড কি, মানে যে কাজটা আমরা করতেছি না, কিওয়ার্ড রিসার্চের কথা বলতেছি, যে ওই ক্ষেত্রে ফাইবারে জানি যখন সার্চ করব অ্যাজ এ বায়ার হিসেবে আমি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করি? বায়ার তো মূল কিওয়ার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে তো গুগল অ্যাডস ক্যাম্পেইন। আগে ছিল গুগল অ্যাডওয়ার্ডস, এখন আর অ্যাডওয়ার্ডস নেই, এখন গুগল অ্যাডস আসে, কিন্তু এটা আস্তে আস্তে এটা প্রচলন কমে যাচ্ছে। ওটা অ্যাডসেন্স তো আলাদা টপিক, ওই যে ইউটিউব থেকে ওয়েবসাইট তাদের যারা ওনার তাদের জন্য হচ্ছে অ্যাডসেন্স, ওই যে গুগলে আপনাকে অ্যাডসেন্স মানে অ্যাপ্রুভ করে নিতে হয়। তবে মানে আরও বেশি কথা বললে মাথা ঘুলিয়ে যাবে, সারা কিরে কাজ শিখতে আসবে বহুত কিছু, মানে আবার নতুন টেনশন চলে আসবে আর কি। হ্যাঁ তো আস্তে আস্তে জানা হবে। তাহলে আগামী ক্লাসে আসেন প্রিপেয়ার্ড হয়ে, আমরা ইউটিউবেরটা শুরু করবো। ইউটিউবের মোটামুটি 7-8টা ক্লাস হবে, মিনিমাম 6-7টা। তাহলে আমাদের ক্লাস নাম্বার কত দেবো আজকে? তাহলে 30 ক্লাসের